পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে একটা ব্যাপারে খুব সাধুবাদ দিতে হয়। সবকা সাথ সবকা বিকাশ, এই জায়গাটাকে কিন্তু আক্ষরিক অর্থে জোর দেওয়া হয়েছে। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, আমরা দেখলাম নতুন সরকার তারা বাজেট পেশ করলো, তবে পূর্ণাঙ্গ নয়, 8 মাসের বাজেট মুখ্যমন্ত্রী বললেন। এই যে বাজেট দেখে আপনার কি মনে হচ্ছে, কি বলবেন বাজেট নিয়ে? দেখো, প্রথমে এই বাজেটের যেটা সবচেয়ে উল্লেখযোগ্য দিক, এতদিন তো আমরা একটা অদ্ভুত শাসকের আইনের শাসনে ট্রেডমিলে ট্রেডমিলে যেতে যেতে যে বাজেট তৈরি হতো সেটা দেখেছি। এই প্রথম একটা বাজেট দেখলাম, খুব সম্ভবত আমার জ্ঞানত যে বয়স, কংগ্রেসের শেষ জায়গা, বিধান রায় যখন মারা গেছেন তখন তো আমি ছোট। তারপর থেকে যেসব বাজেটগুলো হয়েছিল পশ্চিমবঙ্গে, সেখানে কিন্তু থ্রু আউট দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ এবং সমস্ত কোণের সমস্ত মানুষকে মাথায় রেখে যে বাজেটের পরিকল্পনা, 8 মাসের এটা বড় কথা নয়, কারণ 8 মাস সময় উনি পেয়েছেন। আগে তো 4 মাস সেই পিসি ভাইপো কোম্পানি খেয়ে গেছে। তো এইটাই হচ্ছে সবচেয়ে বড় উল্লেখযোগ্য দিক। আরেকটা দিক হচ্ছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে একটা ব্যাপারে খুব সাধুবাদ দিতে হয়, যে তারা যে লিগ্যাসি পেয়েছেন অর্থনৈতিক দিকে, 8 লক্ষ কোটি টাকার ঋণ। এই তো ঋণের ফাঁদে পড়ে গেছে পশ্চিমবঙ্গ। এবং মাননীয় অর্থমন্ত্রীর কথা অনুযায়ী 75% অফ দ্য ইনকাম অফ দ্য গভর্নমেন্ট এক্সচেকার সেটা খরচা হয়ে যাচ্ছে সেই ঋণ শোধ এবং তার সুদ মেটাতে। তারপরে 25%-এর ওপরে ভরসা করে তিনি যে বাজেট পেশ করেছেন সেটা যথেষ্ট সাহসী। এবং এই বাজেটে তুমি যে সবচেয়ে যে দিকগুলোর কথা বললে, সবচেয়ে প্রথম যেটা বলি সেটা হচ্ছে যে বাজেটের আগে থেকেই দিশা কি আসবে বোঝা যাচ্ছিল। সেই রেলওয়ে এবং অন্যান্য বিভিন্ন যে সব স্কিম এবং যে পশ্চিমবঙ্গে যে জিনিসগুলো আসছিল, তাতে একটা জিনিস খুব পরিষ্কার, যে সবকা সাথ সবকা বিকাশ, এই জায়গাটাকে কিন্তু আক্ষরিক অর্থে জোর দেওয়া হয়েছে। এবং দেখো, আমাদের এই রাজ্যেতে গত 60 বছর ধরে শাসকের নিরলস প্রচেষ্টায় সমস্ত রকম তোমার অর্থনৈতিক যে ক্রিয়াকর্ম, যেগুলো বলতে গেলে তোমার শিল্প বাণিজ্য, এগুলো একেবারে নষ্ট করে দেওয়া হয়েছিল। সেইগুলোর কিন্তু প্রতিটি জায়গায় কেমন দিশা দেখানো হয়েছে। কিছু কিছু জায়গা, সব তো তোমাকে এই অল্প কথায় বলা যাবে না। সেটা হচ্ছে মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ এবং টেক্সটাইলের 1814.6 কোটি টাকা দেওয়া হয়েছে। তুমি ভাবতে পারো যে কতটা ইম্পর্টেন্স এরা পাচ্ছে। তার কারণ হচ্ছে কি, প্রথমত হচ্ছে এর লজিস্টিক সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এগুলোর ওপরে জোর দেওয়া হয়েছে। আর এই প্রত্যেকটা যে ইন্ডাস্ট্রি, এই ধরনের যে শিল্পগুলো, সেগুলো কিন্তু ক্যাপিটাল ইন্টেন্সিভ নয়, যার ফলে প্রচুর বেশি বিনিয়োগ আসবে, কিন্তু এগুলো হচ্ছে লেবার ইন্টেন্সিভ। তার মানে কি, আমাদের যে বিশাল যে বেকার এবং যে যারা
পরিযায়ী। পরিযায়ী শ্রমিকের ফেরার কথা একটা রাস্তা তৈরি হচ্ছে। এছাড়া মানে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে, শুধু যে চাকরি হবে তাই নয়, এই ইন্ডাস্ট্রিগুলোতে নতুন এন্টারপ্রেনিয়ররা আসবেন, এমনকি যারা হয়তো পশ্চিমবঙ্গ থেকে তাদের শিল্পকে বিভিন্ন রকম মানে কারণে, বিশেষত হচ্ছে এই তোলাবাজি এবং হুমকির মুখে পড়ে তুলে নিয়ে গেছেন, তারাও কিন্তু এখানে আসবেন। আর একটা কথা বলি যে এখানে আরেকটা জিনিসের উপরে খুব বেশি ব্যাংক করা হয়েছে, সেটাকে কিন্তু সরকারকে মানে সাফল্যমণ্ডিত করার জন্য প্রশাসনিক সেসব নিয়ম কানুনগুলো নিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে যেটা ধরা পড়েছে যে বালি খাদান এবং এই যে তোমার কয়লা। কয়লা, তারপরে এই তোমার কি বলে এই যে পাথরকুচি, এইগুলো যে বেআইনি ভাবে পশ্চিমবঙ্গে একটা বিশেষ পরিবারের মানুষদের হাতে অর্থ যেত এবং কিছু রাফিয়ানসরা তার ভাগ পেত, সেই জায়গাটা বন্ধ হওয়ার ফলে এবং সেটাকে যখন গভর্নমেন্ট রেশনালাইজ করার কথা অলরেডি নিচ্ছে, তাতে এও শোনা যাচ্ছে যে কত টাকা বৃদ্ধি হচ্ছে। আরেকটা জিনিস দেখো, অলরাউন্ড ডেভেলপমেন্টের আমি কতগুলো ছোট ছোট মানে ব্যাখ্যায় তো যাওয়া সম্ভব না, ছোট ছোট কথা বলি যে 8 মাসে এই বাজেটের মধ্যে পশ্চিমবঙ্গের যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, সেটা তো মোটামুটি মানে কি বলবো, মানে বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে দেখো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গায় একটা ম্যাসিভ ইনভেস্টমেন্ট হচ্ছে 800 কোটি টাকা। এর মধ্যে নতুন মানে তোমার সুপার স্পেশালিটি হসপিটাল আছে, এমনকি সিউড়ির মতো জায়গায় সেইখানকার হসপিটালকে মানে মেডিকেল কলেজ করছে। নর্থ বেঙ্গলে একটি তোমার ক্যান্সার হসপিটাল, যেটা খুব দরকার ছিল, স্টেট অফ দ্য আর্ট। এই সবগুলো হচ্ছে। তার সঙ্গে আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে দেখো আমাদের যে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়নের মন্ত্রিত্বকে 51,836.55 কোটি টাকা দেওয়া হয়েছে। ম্যাসিভ। কারণ কি? কারণ হচ্ছে অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য রুরাল এরিয়াস এবং সেমি আরবান এরিয়াস। এখানে একটা কমিটমেন্ট আমি দেখলাম যে 26টা না কটা নতুন মিউনিসিপ্যালিটি মানে তে উন্নত করা হবে। এটা আমরা সকলেই জানি, কর্পোরেশন তারপরে মিউনিসিপ্যালিটি, সেখানে যে পরিষেবা পাওয়া যায় সেই তুলনায় পঞ্চায়েতে পরিষেবা পাওয়ার মানে ব্যাপারে কিন্তু অনেকটা পিছিয়ে আছে। তবে একটা জিনিস নিয়ে আমার কিন্তু একটু খটকা আছে, সেটা হচ্ছে মাইনরিটি অ্যাফেয়ার্স এবং মাদ্রাসা এডুকেশনে এই 8 মাসের জন্য বরাদ্দ হচ্ছে 2165.42 কোটি টাকা। এটাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে মাইনরিটিকে সরকার যে গুরুত্ব দেয় না সেটা ঠিক নয় বর্তমান সরকার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মাদ্রাসার জন্য এতগুলো টাকা দেওয়া, এবং মাদ্রাসায় তো কোনো আধুনিক শিক্ষা ব্যবস্থা হয় না, কি হয় না হয় সেই তো সে বিষয়ে পশ্চিমবঙ্গের যারা এখন মন্ত্রী আছেন তারা খুব ওয়েল অ্যাওয়্যার। এইখানে টাকাটা খরচা না হলে বোধহয় অন্য খাতে টাকা খরচা হলে ভালো। কিন্তু অনেকে তো সংখ্যালঘু উন্নয়নের টাকা নেই এরকম ভাবে অনেক কথা বলছে যে সংখ্যালঘুদের জন্য কিছু নেই। অনেকের কথা বললে সব কথার তো উত্তর হয় না। এই অনেকের নিজস্ব স্বার্থ আছে। আমার প্রশ্ন হচ্ছে সংখ্যালঘু কারা? সংখ্যালঘু কি বিশেষ ইসলামী জনসাধারণ যারা বলেন ভারত তেরে টুকরে হোঙ্গে, যারা বলেন হিন্দুদের হত্যা করা হচ্ছে আমাদের জিহাদের অঙ্গ, সেটা কি তারাই কি মাইনরিটি? ভারতের সংবিধান তা বলে না। আলিমুদ্দিন সংবিধান বা কালীঘাট সংবিধান বলতে পারে, ভারতীয় সংবিধানে তারা কিন্তু সংখ্যালঘু নয়। সংখ্যালঘু উন্নয়নের মধ্যে কিন্তু
অবশ্যই জৈন এবং আমাদের কি বলে এই বুদ্ধিস্টরা আছেন। এই যে আমাদের পশ্চিমবঙ্গে যে মহাবোধি সোসাইটি এবং অন্য অন্য জায়গায় এদেরও কিন্তু শিক্ষা ব্যবস্থা আছে, সেই শিক্ষা ব্যবস্থাগুলোর উন্নয়নে জোর দিলে ভালো হয়। আর আরেকটা কথা না বললে তোমরা আবার বলবে, অনেক লোকেই বসে আছেন যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের 20% ডিএ। একেবারে দেখো, শরণাতীত কাল থেকে আমি যতদিন বাজেট দেখেছি, এক লক্ষে কোনো সরকার এদের 20% দিয়ে ঘোষণা করেনি। এইটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলতে পারেন, কিন্তু ঘটনা হচ্ছে গত 15 বছর ধরে যিনি ক্ষমতায় ছিলেন তিনি পশ্চিমবঙ্গের কর্মচারীদের এবং মানে অবসরপ্রাপ্ত কর্মচারীদের ডিএ টাকা চুরি করে নিজের ভাইপোর ফান্ডকে স্ফীত করেছেন, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে প্রচুর মানুষ রিটায়ার্ড কর্মচারী, যে কর্মচারীরা চাকরিরত এবং তাদের ওপরে ডিপেন্ডেন্ট বাবা মা বিনা চিকিৎসায় বা অর্ধ চিকিৎসায় মারা গেছেন, সে মৃত্যুগুলোর সে আমি মনে করি যে ওই আগের যে বিতাড়িত মুখ্যমন্ত্রী তিনি সেই খুন করেছেন, ওগুলো তার জন্য উনি দায়ী। বর্তমান সরকার কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তার নির্বাচনের আগে যে আমরা এই ডিএ আস্তে আস্তে মানে আর অন্যান্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো দিয়ে দেবো। এবং সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালতে রায়ও হয়েছিল যে ডিএটা কিন্তু ওই কুকুরের ঘেউ ঘেউ, যেটা আগের বিতাড়িত মুখ্যমন্ত্রী বলতেন, সেই কুকুরের ঘেউ ঘেউ নয়, সেটা তাদের ন্যায্য পাওনা। সুতরাং আমি বলতেই পারি আইনত যে উনি তাদের টাকাগুলো চুরি করেছিলেন। এই সরকার তাদের সীমিত ক্ষমতার মধ্যে অনেকটা চেষ্টা করেছে যে কতটা সম্ভব রিড্রেসাল দেওয়া যায়। অবশ্য 3 মাস সময় নিয়েছে, সেটা নিয়েও কিছু মানে অন্য কিছু বলার দরকার নেই, কারণ সরকারের অবস্থা এখন খারাপ। এবং পরবর্তীকালে আমি যতদূর শুনলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে আমরা আস্তে আস্তে এটা মিটিয়ে দেবো, যেমন যেমন টাকা পাবো। এটা খুব স্বাভাবিক কথা। বাজেটে একটা ঘোষণা করে দিলাম, উনি যেমন সেই লক্ষ্মীর ভান্ডার ঘোষণা করতেন আগের, সে কোথাকার এক কোন ডাক্তার, পুরুষ ডাক্তার, তিনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, আবার তৃণমূলের বিভিন্ন গোপদাড়িওয়ালা লোকেরাও লক্ষ্মীর ভান্ডার পেতেন। তো সেরকম আশা করি এখানে হবে না। এবং সবচেয়ে ভালো লাগছে যে এরা যে ব্যারিয়ারটা দিচ্ছেন, কারণ মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন এবং সেটাই হওয়া উচিত, সেটা হচ্ছে তেলা মাথায় তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সমস্ত মহিলাকে অনন্তকাল ধরে সরকারি বাসে ফ্রি সার্ভিস দেওয়ার কোনো দরকার নেই। কিছু সুবিধে দিতে পারো, যে মহিলারা নেবেন ভালো কথা। যেমন আমার বাড়ির যারা মহিলা আছেন তারা কেউ খুব একটা এই মানে সরকারি বাসের এটা নিতে ইন্টারেস্টেডও নন, তারা এখন অব্দি কোনো নেনও। তো সেরকম ভাবে অন্নপূর্ণা ভান্ডারও তাই, যার দরকার আছে, যার প্রয়োজন আছে তাকে দেওয়া হবে। এবং বেকারদের জন্য যে বেকার ভাতাও তাই, যাদের প্রয়োজন ভরসা স্কিম যেটা হয়ে গেছে নাম, সেগুলো এগুলো কতগুলো রাইডার রাখা উচিত। তো সেই রাইডার ছাড়া কিন্তু অসুবিধা। তো সেইগুলো আশা করি এখন অবধি যা দেখেছি, এতে এই সরকারের যে বাজেট, এটা একটা রাজ্য সরকারের জনমুখী উন্নয়নধর্মী বাজেট হয়েছে এবং ভবিষ্যতের দিকে নজর রেখেই এই বাজেটটা তৈরি হয়েছে। এই যে শূন্য পদের নিয়োগ আমরা দেখতে পাচ্ছি, শিক্ষকদের ক্ষেত্রে প্রায় 50,000 নিয়োগ হবে, পুলিশের ক্ষেত্রে 20,000 নিয়োগ। এই যে নিয়োগ হবে শূন্য পদ এবং সেখানে মহিলাদের জন্য 33% ছাড়ের কথা বলা, মানে সংরক্ষণও করা হচ্ছে, কি বলবেন এই নিয়োগ নিয়ে? দেখো, মহিলাদের ক্ষেত্রে যে সংরক্ষণের ব্যাপারটা আছে না, সেটা তো মানে মহিলা সশক্তিকরণের একটা অঙ্গ হিসেবে এই 33%টাকে তো মানে পার্লামেন্টে বোধহয় সব দলই অ্যাকসেপ্ট করেছিল। তো সেটা ইমপ্লিমেন্টেড হলে তো কিছু বলার নেই, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে এই নিয়োগ,
আগের সরকার তো গত 15 বছর ধরে সমস্ত নিয়োগ বন্ধ করে দিয়েছিলেন, এবং যারা দুর্নীতি, রিটায়ার করেছেন হ্যাঁ অন্যরকম, সেসব আর বলে কি হবে। সেই জায়গা থেকে মানে ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে জনমুখী অ্যাডমিনিস্ট্রেশনে যে পরিবর্তন করার আকাঙ্ক্ষা, সেটা এই বাজেটে বোঝা গেছে। এই আকাঙ্ক্ষাটা কতটা সাকসেসফুল হবে সেটা ভবিষ্যৎ বলবে। শেষ প্রশ্ন আপনাকে, এই যে আমরা দেখলাম কেন্দ্রীয় যেসব যোজনা আগে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষরা পেতেন না, সেই যে যোজনা যেগুলো আপনার আয়ুষ্মান ভারত থেকে বা আবাস যোজনা, সেগুলো যে সংযোগ স্থাপন, এই বিষয়টা নিয়ে কি তোমাকে আমি একটা কথা বাজেটেও বলি, বলা হয়েছে। এখানে স্বাস্থ্য সাথী নিয়ে অনেক হিউ অ্যান্ড ট্রাই করা হয়েছে। আমি বলতে পারি স্বাস্থ্য সাথী ছিল একটি ধাপ্পা, আমি দায়িত্ব নিয়ে বলছি স্বাস্থ্য সাথী ছিল একটি ধাপ্পা। যার বুকে স্টেন্ট বসানোর দরকার, তিনি স্বাস্থ্য সাথীতে সেই টাকাটা পেতেন। এই স্টেন্ট বসানো, এইসব ব্যবসার একটা ব্যাপার আছে, সেখানে প্রচুর কাটমানির ইনভলভমেন্ট, সেটা যারাই মানে এই মেডিকেল ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত তারা জানে। এছাড়া বহু জায়গায় কমপ্লেন ছিল যে তারা ঠিকমতো টাকা পাচ্ছে না, মানে বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলো। যেগুলো বয়স্ক লোকেদের দরকার হয় সেগুলো স্বাস্থ্যসাথীতে কভারেজ ছিল না। যেমন যেমন হাঁটু অপারেশন কভারেজ নেই, যেমন ছানি অপারেশন, এগুলোর কভারেজ ছিল না। কিন্তু আমাদের সেটাকে রিপ্লেস করে এখন যেটা আয়ুষ্মান ভারত এসছে, আয়ুষ্মান ভারতের একটা খুব ভালো দিক হচ্ছে যে সেখানে কিন্তু এইগুলো সব ইনক্লুড করা আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো পশ্চিমবঙ্গের অধিবাসী শুধু পশ্চিমবঙ্গে নেই, তিনি কোনো কারণে যদি কর্ণাটকে যান বা গোয়াতে যান বা সারা ভারত যান, জুড়ে, সারা ভারতবর্ষেই তিনি এই ফেসিলিটিটা পাবেন এবং অনেক বেশি হাসপাতাল এখানে ইনক্লুড করা আছে। শেষ যে কথাটা বলি, যে যে নাগরিকরা, বরিষ্ঠ নাগরিকরা যারা দেশের জন্য দেশকে সেবা দিয়েছেন, 70 বছর বা তার থেকে বেশি বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে এই যে অর্থনৈতিক ব্যারিয়ার, সেটাকে না মেনে যে কোনো বরিষ্ঠ নাগরিকের এই চিকিৎসা ভার যে সরকার নিজের হাতে তুলে নিয়েছে, এই জন্য তাদেরকে হ্যাটস অফ করা উচিত। এবং এই জিনিসটাও তাড়াতাড়ি ইমপ্লিমেন্টেড হলে মানুষের সুবিধে হবে। আর আরেকটা কথা বলি, এই যে অঙ্গনওয়াড়ি বেতন বৃদ্ধি হয়েছে, এদের বেতন খুব 5,000 টাকা বৃদ্ধি করেছেন, এটা প্রচুর কাজ করতে। কিন্তু আরেকটা সতর্ক বার্তা আছে, সেটা হচ্ছে এই যে তোমার এই কি বলবো, এই যারা ছিলেন সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, এদেরকে নিয়োগ করা হয়েছিল ওই তৃণমূল দলের রেকমেন্ডেশনে, এবং এদের কাজই ছিল তাদেরকে সাহায্য করা, বিভিন্ন জায়গায় তোলা তুলতে, সে কয়লা চুরি থেকে ধরে কয়লা খাদান, এই বালি খাদান এবং বিভিন্ন যত অসৎ কর্মের জায়গায় তাদেরকে টাকা পয়সা নেওয়া ইত্যাদির জন্য ব্যবহার করা হয়। এই জায়গায় এদের বেতন বৃদ্ধি হয়েছে এবং এদের রাখা হয়েছে, কিন্তু এদের কর্মপদ্ধতি, কর্মধারা এবং এদের কি কাজ করতে হবে সেই বিষয়ে কিন্তু সরকার এবং প্রশাসনকে একটা নির্দিষ্ট রোড ম্যাপ, একটা রূপরেখা তৈরি করে এবং সেটা ফলো করতে হবে। কারণ একটা জিনিস কি, মানে দুষ্ট গরুকে গোয়ালে রাখলে পরে সেটাকে কিন্তু তোমাকে তার উপরে নজর রাখতে হবে, এবং সরকারি টাকা যখন যাচ্ছে তখন সেই সরকারি টাকার ইউটিলাইজেশনটা যাতে প্রপারলি হয়। শেষ আরেকটা কথা খালি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় তোমার টাকা পয়সা ইত্যাদি বৃদ্ধি হয়েছে, এই বৃদ্ধির সঙ্গে সঙ্গে সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে সমস্ত অসততা এবং পরীক্ষার নামে ভণ্ডামি, এগুলো বন্ধ করে প্রপার রিক্রুটমেন্ট যদি সরকারি কর্মচারীদের না করা হয় সমস্ত জায়গায়, কারণ 15 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট ছিল না,
তাহলে কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিকাশ আসবে। না হলে কিন্তু সেই ওল্ড ওয়াইন ইন নিউ বটল হয়ে যাবে। তবে হ্যাঁ, বাজেট নিয়ে আলোচনা করতে গেলে বাজেটে সরকারের যে সদিচ্ছা আছে সেটা প্রমাণিত।